কেউ যদি সারাদিন আপনার নামে বদনাম করে, আপনি কিন্তু একেবারেই মাটিতে মিশে যাবেন না। আবার কেউ যদি সারাদিন আপনার নামে প্রশংসা করে, তাতেও কিন্তু আপনি আকাশের চাঁদ হয়ে যাবেন না। আপনার অবস্থানের কোনো পরিবর্তনই হবে না মানুষের বলা বা কওয়াতে। তাই মানুষের প্রশংসাতে আহামরি খুশি হওয়ার যেমন কোনো কিছু নেই, আবার কারো বদনাম শুনে নিজে নিজে কষ্ট পেয়ে নিজেকে ছোট ভাবারও কিছু নেই। আপনার জীবনে বা আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে, তারা দিনরাত এটা ভেবেই পেরেশান হয়ে যাচ্ছে, তারা ঠিক যেভাবে চায় সেই পরিমাণ কষ্ট কেন আপনি পাচ্ছেন না, যেন আপনার কষ্টের পরিমাণ দেখে তারা আরেকটু বেশি খুশি হতে পারে। একটা সুনির্দিষ্ট সময়ের পর যখন নিজেকে সব থেকে আলাদা রাখবেন, দেখবেন জীবনের সমস্ত শান্তিটা ভোগ করতে পারছেন। এই পৃথিবীর কঠিনতম কাজগুলোর মধ্যে একটা হচ্ছে মানুষকে খুশি করা। ইচ্ছাকৃতভাবে আজকের দিনে দাঁড়িয়ে যাকে আপনি খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, জীবনের একটা সময়ে গিয়ে ঠিকই আফসোস আসে যে এই মানুষগুলোকে খুশি রাখার জন্য আমি কেন বৃথা চেষ্টা করেছি, আমার জীবনের সুন্দর সময়গুলোকে নষ্ট করেছি। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে, শুধু আফসোস ছাড়া আর কিছুই করার নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 7:30টার মতো বাজে, দেখে মনে হচ্ছে একদম রাত। তো আমাদের এদিকে 2-3 দিন ধরে একদম কোনো সূর্যের দেখা নাই। সত্যি একটা কথা বলি, আমি এবার ভেবেছিলাম যে বাংলাদেশ থেকে শীত মনে হয় একেবারে বিদায় হয়ে গেছে, শুধুমাত্র জানুয়ারির একটা মাস শীত থাকবে। এই 2-3 দিনের হাড় কাঁপানো শীত মনে করিয়ে দিয়েছে না, শীতকাল সত্যিই আছে। শীত গরম যখনই হোক, সকালবেলা সবসময় ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাই। শীতের দিনে যখন সকালবেলা পানি খাই তখন একদম গলা দিয়ে যে নামছে সেটা বোঝা যায়। তো যাই হোক, এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। কোনো একটা শুক্রবারে লাল শাড়ি পরে ঠ্যাং ঠ্যাং করতে করতে শ্বশুর বাড়ি চলে এসেছিলাম, কিন্তু তখন এটা মাথায় ছিল না শীতের দিনে রান্নাঘরে ঢুকে পানি ছানা রান্না করতে হবে, নাস্তা বানাতে হবে। আবার এটাও মাথায় ছিল না ক্ষুধার 30টা দিন সংসার খোলা থাকে, সপ্তাহের 7টা দিনই সংসার খোলা থাকে, সংসারের কোনো ছুটি নাই। অনেকদিন পর লাইফস্টাইল ভিডিও পেয়ে আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। ডেইলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ যেটাই বলেন না কেন, এগুলো বলতে আমরা মোটামুটি সংসারের কাজকর্মগুলোকেই বুঝি। এই যে লাইফস্টাইল ভিডিও দেই না, আসলে শুধুমাত্র যে বিজনেস পারপাসই দেই না তা কিন্তু না। জীবনের ভালো দিক যেমন আছে, মানে আলোর দিক যেমন আছে, অন্ধকারের দিকও কিন্তু আছে। পারিবারিক দিক থেকে আমি আসলে অনেক বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বা এখনো যাচ্ছি, সেটা আজকে ভিডিওতে বলবো। আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা ভিডিও বানাই বা ভিডিও দেই, আমরা কিন্তু পারতপক্ষে আমাদের লাইফের যে আলোর দিকটা সেটা দেখাতেই পছন্দ করি। অন্ধকার দিকটা আমরা খুব একটা সামনে আনতে চাই না। আবার অনেকেই আছেন যারা আমার মতো ঠিক যতটুকু ভিডিওতে দেখানো প্রয়োজন মনে করেন ততটুকুই দেখান। আগে যেহেতু রেগুলার বেসিসে লাইফস্টাইল ভিডিও দেওয়া হতো, আপুদের সঙ্গে অনেক ভিডিওতে গল্প করতে পারতাম। একদিন পর পর ভিডিও দেওয়া হতো। মেইনলি লাইফে যা যা হতো সেগুলো সবই ভিডিওতে শেয়ার করা হতো। তো এখন যেহেতু আসলে সেইভাবে ভিডিও দেইও না, তো আপুরা কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করেন যে আপু মানে কি সমস্যা হয়েছে। কিচেনের জানালা না খুললেও ভালো লাগে না, আবার বন্ধ করে রাখলে একদম দম বন্ধ বন্ধ লাগে, বাহির থেকে একদম হনহন করে বাতাস ঢুকে। আমার কিচেনটা বেশ খোলামেলা। তো সকালবেলা কিচেনের যে টুকটাক ছোটখাটো কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। এমনিতেই বেলা অনেক ছোট, টুকিটাকি কাজ যদি ছুট পড়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে সেগুলো পড়েই থাকে, আর করা হয় না। কারণ শীত আর অলসতা হচ্ছে একদম এক মায়ের পেটের ভাই বোন, আমার কাছে যেটা মনে হয় একটা আরেকটাকে টেনে নিয়ে আসে। তো এখন হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজকে নাস্তায় সবজি খিচুড়ি রান্না করব। তো এই শীতের মধ্যে আসলে এখন পর্যন্ত সবজি খিচুড়ি রান্না করা হয়নি। সকালের নাস্তায় খিচুড়ি, এটা মেয়ের বাবার খুবই পছন্দের একটা খাবার, হোক সেটা সবজি খিচুড়ি, লেটকা খিচুড়ি অথবা ভুনা খিচুড়ি।
তো এইদিকে হচ্ছে চুলার মধ্যে সবজি খিচুড়ি রান্না করছি, আর অন্যদিকে মেয়ের জন্য মিনি কুকারটার মধ্যে নুডলস রান্না করব। তো এই মিনি কুকারটা যে আপুরা এত বেশি পছন্দ করছেন, আলহামদুলিল্লাহ অনেক আপুরা কিন্তু এই মিনি কুকারটা অর্ডার করেছেন। তো ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আপনাদের কুকারগুলো সবাই পেয়ে যাবেন। আর এটাতে কি পরিমাণ রান্না করা যায়, কতটুকু কিভাবে কি রান্না করা যায় সেটার উপর খুব তাড়াতাড়ি আমি ডিটেলস ভিডিও দিব, যেন আপুরা একদম বুঝে শুনে তারপর অর্ডার করতে পারেন। তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, তো সবশেষে এটাতে একটু বাগার দিয়ে নিব। সবজি খিচুড়ির মধ্যে বাগারটা দিলে এটার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সকালে নাস্তা বানানোর জন্য সাফানের বাবা শুধু তাড়া দিতে থাকবে, কিন্তু নাস্তাটা যখন টেবিলে রেডি হয়ে আসবে তখন আর তাকে সহজে খুঁজে পাওয়া যাবে না। ডাকতে ডাকতে একদম কর্মসারা। খাবার টেবিলে সাজিয়ে এই যে ডাকাডাকির যে বিষয়টা আমার কাছে এত বেশি বিরক্ত লাগে, কিন্তু সাফানের বাবা বলবে আমি নাকি ডাকতে ডাকতে একদম দম নিই না, একটানা ডাকতেই থাকি, এর জন্য আমার বিরক্ত লাগে। আর এই যে আমার আম্মাজান, সে হচ্ছে মহাকালের প্রশ্ন নিয়ে বসেছেন। সাংঘাতিক সাংঘাতিক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্ন করে যাচ্ছে। সে দুনিয়াতে আসার আগে সাফানের বাবা আর আমার একটা ছবি সে ফোনে দেখছিল। তার প্রথম প্রশ্ন হচ্ছে, মা আমি এখানে কোথায়, আমাকে ছাড়া তোমরা কেন বেড়াতে গিয়েছো, আমি কার প্যান্ট কাকে পরাবো বলেন তো। তার একটানা প্রশ্ন, আমাকে কেন নিয়ে যাওনি। আর সব থেকে ভয়ঙ্কর প্রশ্নটা করলো, মা বাবা তোমাদের বিয়ের ছবি এখানে আমি কোথায়। আমাকে সে জিজ্ঞেস করছে, বিয়ে হলে তো বউরা কান্নাকাটি করে ছবি তোলে, তুমি কেন এত খুশি মুডে ছবি তুলেছ, আর তোমাদের বিয়েতে আমি কেন সাজুগুজু করে কোনো ছবি নাই। এরপর একটা পর্যায়ে তার প্রশ্নের সদুত্তর না পেয়ে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে মহা যন্ত্রণা আর কি। আমরা যখন ছোট ছিলাম তখন মনে হয় না আমাদের পেটের ভিতরে এত বেশি প্রশ্ন ছিল। তো তাকে অনেক সময় বুঝিয়ে শুনিয়ে তারপর ভাবলাম তাকে একটু সময় দেই, তার মাথাটা একটু ঠান্ডা মান্ডা না করলে আমি ঘরের কোনো কাজই করতে পারবো না। আমাদের সময়ে একটা ধমক বা একটা ভয় দেখালেই আমরা থেমে যেতাম বা আমাদের কোনো কিছু শোনানো যেত, কিন্তু এখন আমি যেটা লক্ষ্য করি এখনকার বাচ্চাদের আসলে রাগারাগি করে বকাঝকা করে কোনো কিছুই বোঝানো যায় না, কিন্তু ঠান্ডা মাথায় বুঝিয়ে শুনিয়ে কথা বললে কিছুটা ভালো ফল পাওয়া যায়। তো যাই হোক, তার সঙ্গে একটু সময় কাটিয়ে এখন ঘরের কাজে হাত দিয়েছি। ছেলে মানুষ যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ কিন্তু ঘরের বাড়তি কাজে হাত দেওয়া যায় না। তো কিচেনে খালা হচ্ছে দুপুরে রান্না বান্না করার জন্য কাটাকাটির কাজ করছে, আর এইদিকে ঝাড়া মোছার কাজগুলো আমি করে নিচ্ছি। শীতের দিনে ধুলাবালি এমনিতেই অনেক বেশি থাকে, একদম একদিন ডাস্টিং না করলে পরের দিন প্রত্যেকটা জিনিস একদম সাদা ফকফকে হয়ে থাকে। তো কাজ করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আসলে মানুষ যেটা সামনে দেখে সেটা দেখেই মানুষ বিচার করে। কেউ দেখে ফলাফল, সুন্দর ভিডিও, অর্গানাইজড জীবনযাপন, কিন্তু তার পেছনে যে কষ্ট, যে স্ট্রেস, যে ভুল, যে শিক্ষা, এগুলো কিন্তু সবই ক্যামেরার সামনে আসে না বা কেউ দেখতেও পারে না। এরকম অনেক কথা কানে আসে যে আমার জন্য বিজনেস করাটা অনেক বেশি সহজ, ভিডিও মেক করা সহজ। আমার বিজনেসের জায়গাটা তৈরি করতে আমাকে অনেকেই হেল্প করেছেন, যে কারণে আমার বিজনেস করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আসলে আপনি যখন একেবারে ছোট থাকবেন তখন সবাই আপনাকে নিজের মতোই ভাবতে থাকবে, আবার আপনি যখন একটু একটু করে এগোতে থাকবেন তখন সেই মানুষগুলোই পেছন থেকে বলবে কত সহজেই আপনি সবকিছু পেয়ে গেছেন, কিন্তু তারা জানেই না যে কতটুকু সময় লেগে থেকে আপনি আপনার অবস্থানটা তৈরি করেছেন। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই একটা অন্ধকার অধ্যায় থাকে, একটা অদেখা অধ্যায় থাকে। কারো স্ট্রাগল যেমন আপনি দূর থেকে দেখতে পারবেন না, কারো স্যাক্রিফাইসও আপনি দূর থেকে বুঝতে পারবেন না। ইউটিউব ব্লগিং থেকে বিজনেস, আসলে এই জার্নিটা একেবারেই সহজ ছিল না, কারণ এখানে যখন আমি সর্বপ্রথম কাজ করা শুরু করি তখন সাফানের বয়স সবে মাত্র 1.5 বছর কি 2 বছরের মতো ছিল। তো ওকে নিয়ে আসলে ছোট বাচ্চা, আমি অনেক বেশি কষ্ট করেছি ইউটিউবে। তারপরে কিন্তু আসলে আস্তে আস্তে একটু একটু করে চ্যানেল গ্রো করা শুরু করে। আসলে এখানে টিকে থাকতে হলে কি পরিমাণ লেগে থাকতে হয়, কি পরিমাণ পরিশ্রম করতে হয়, যারা এখানে কন্টিনিউয়াসলি কাজ করেন তারাই বলতে পারবেন। একা বাসায় ছোট বাচ্চা নিয়ে আসলে আমি অনেক বেশি কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছি। এরপর আসলো বিজনেসের কথা। আমরা মেয়েরা যত যাই কিছু করি না কেন আমাদের পরিবারটাই কিন্তু সর্বপ্রথম প্রায়োরিটি। তো আসলে পারিবারিক দিক থেকে অনেক বেশি সমস্যা বা মানসিক অশান্তির ভেতর দিয়ে যাচ্ছিলাম। আমার প্রায় ভিডিওতেই আগে আপুরা কমেন্ট করতো যে আপু তোমার জীবনে কি কোনো দুঃখ নেই, তোমাকে সব সময় হাসি খুশি দেখি। যদিও এই জিনিসটা তারা
খুব পজিটিভলি বলতো। তো আসলে বদনজর জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না। বদনজর জিনিসটা বিশ্বাস করাও ঠিক না আমার কাছে মনে হয়। মহান আল্লাহ তাআলা যখন যাকে যে পরিস্থিতিতে রাখেন তার নিজ ইচ্ছাতেই রাখেন। আমার নানু মারা যাওয়ার প্রায় ১ মাসের মাথায় আমার আম্মুর একটা অনেক বড় ধরনের সমস্যা ধরা পড়ে, যে কারণে তাকে সার্জারি করা হয়, যেটা আমি ভিডিওতে বলেছিলাম। তো সার্জারির পর সেই ভয়ঙ্কর অসুস্থতাটার নাম আমি মুখেও বলতে চাই না। তাকে কিন্তু কেমোথেরাপি দিতে হচ্ছে। নিজের সংসারে সব কিছু ঠিক রেখে বিজনেস, তার উপর মায়ের এরকম অসুস্থতা, সব দিক থেকে আসলে মেন্টালি যে কি পরিমাণ প্রেশারের ভিতর দিয়ে যাচ্ছি সেটা আসলে বলে বোঝানোর মতো না। যদিও আসলে ভিডিওতে যদি প্রকাশ না করি সেটা আসলে কেউ বুঝতেও পারবে না। মাঝে মাঝে আসলে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একদম আগের মতো জীবনযাপন করি। জীবনের চলার রাস্তা যে কি পরিমাণ কঠিন সেটা মনে হয় দিন যাচ্ছে আর বুঝতে পারছি। মানসিক যন্ত্রণা, মানসিক টেনশন যে জিনিসটা জীবনে একেবারেই ছিল না, সময় যত যাচ্ছে মনে হচ্ছে এই জিনিসগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। এত সহজেই আসলে সবকিছু পাওয়া যায় না। যে জিনিসটা খুব তাড়াতাড়ি আপনি অ্যাচিভ করতে পারেন সেই জিনিসটা কিন্তু আপনি মূল্যায়ন করতে পারবেন না। আবার যে জিনিসটা আপনি অনেক বেশি কষ্ট করে পেয়ে থাকেন সেই জিনিসটা কিন্তু আপনি অনেক বেশি যত্ন করে আগলে রাখতে চান। এখন বর্তমান সময়ে সব থেকে মানসিক কষ্ট আর যন্ত্রণার বিষয় হচ্ছে আম্মুর অসুস্থতাটা। ২১ দিন পর পর তাকে কেমো দিতে হয়, আর কেমো দেওয়ার ১ সপ্তাহর মধ্যে সে খুব অসুস্থ থাকে। তো আমি আসলে আম্মুকে দেখার জন্যই বাবার বাড়ি এসেছি। তো প্রত্যেকবার শীতেই আম্মু হচ্ছে খেজুরের গুড়ের পায়েস রান্না করে পিঠা বানিয়ে আমার বাসায় নিয়ে যায়। তো এবার আসলে অসুস্থতার জন্য যেতে পারিনি। তো সেই গল্প বসে বসে করছিলাম। তো সেটা আম্মু শোনার সাথে সাথে খেজুরের গুড়ের পায়েস রান্না করার জন্য রান্নাঘরে চলে গিয়েছে। যত যাই কিছু হোক, মা তো মাই হয়, তাই না? পায়েস জিনিসটা আমি আমার শাশুড়ির হাতের আর আমার আম্মুর হাতের পায়েস ছাড়া কোনোখানেই একদম মনের মতো পায়েস আমার কাছে হয় না, মজা লাগে না। আমাদের পেজের গুড় দিয়ে আপুরা এত মজার মজার পিঠা বানাচ্ছেন, ছবি পাঠাচ্ছেন, ভিডিওতে দেখতে পাচ্ছি। আবার কোনো কোনো আপু আছেন জিজ্ঞেস করেন যে আপু দুধ ফেটে যাবে কিনা গুড়টা মিশালে। তো আমি কিন্তু আসলে ভিডিওতে বলেও দিয়েছিলাম যে খেজুরের গুড় যখন দুধের মধ্যে ইউজ করবেন একটু সিস্টেমিক ওয়েতে ইউজ করবেন, তাহলে দেখবেন যে দুধ কিছুই হবে না। আরেকটা জিনিস শেয়ার করি, আসলে আমাদের এই খেজুরের গুড়টাতে স্পেশালিটি বলতে কোনো কিছু নাই। এই জন্য বলছি, এটা শুধুমাত্র খেজুরের রস জাল করে তারপর হচ্ছে খেজুরের গুড়টা বানানো। কোনো রকম কেমিক্যাল নাই, কোনো রকম প্রিজারভেটিভ নাই, সেন্ট নাই, কালার নাই। তো আসলে আপনারা যদি এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু আমাদের কাছে এক্সপেক্ট করেন সেটা কিন্তু পাবেন না। খেজুরের রসে যেরকম মিষ্টতা আছে এই গুড়টার মধ্যে ঠিক ততটুকুই মিষ্টতা আছে। এটার মধ্যে আমি কোনো চিনি বা হাইড্রোস ইউজ করি নাই। এটার স্মেল অতিরিক্ত তীক্ষ্ণ করার জন্য আমরা খেজুরের গুড়ে কোনো পারফিউম বা সেন্ট ইউজ করিনি। যে জিনিস এতটুকু প্রাকৃতিক, এতটুকু বিশুদ্ধ, সে জায়গায় বলতে পারি খেয়ে একদম মন খুশি হয়ে যাবে। তো যাদের আসলে মন থেকে স্যাটিসফ্যাকশন আসবে তারাই আমাদের পেজে খেজুরের গুড়গুলো অর্ডার করবেন। তো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আম্মুর জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।